বাগেরহাটের রামপালে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা মংলা মহাসড়কের স্মরণকালের মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, খুলনার কয়রা উপজেলার নাকশায় কনেবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বরের বাড়ি মোংলার শেলাপনিয়ার উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীদের মাইক্রোবাসটি। রামপালের কাছাকাছি দুর্ঘটনা ঘটে। এতে কনে মার্জিয়া, তার বোন লামিয়া ও নানি মারা গেছে। এছাড়া বরের বাবা মোংলা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও বর সাব্বির সহ মারা গেছেন ৮ জন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাইক্রোবাসের চালকও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে কয়েকজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এতে ঘটনায় শোকের ছায়া নেমে আসে। মোংলার ইতিহাসে এমন শোকাবহ রাত বোধহয় আর আসেনি। বৃহস্পতিবার গভীর রাতে যখন একে একে অ্যাম্বুলেন্সগুলো শহরের দিকে ছুটছিল, তখন বাতাসের শব্দে যেন মিশেছিল কান্নার সুর। খুলনা বাগেরহাট মহাসড়কে বৃহস্পতিবার স্মরণকালের মর্মান্তিক দুর্ঘটনায় বরকনে সহ নিহতদের মরদেহ যখন বাড়িতে এসে পৌঁছায়, শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। মোংলার মানুষ আগে কখনো একসাথে এতগুলো লাশ দেখেনি। বাগেরহাট থেকে সহকর্মী রিফাত আল মাহমুদের তথ্যচিত্রে হাফিজা খানম জুথির রিপোর্ট। মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পরিবারের ৯ সদস্যের মরদেহ যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছিল, তখন উপস্থিত মানুষের চোখের জল বাঁধ মানছিল না। পরিবারটির সেই সাজানো সংসার মুহূর্তেই যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখন রাজ্জাকের স্ত্রী এবং তার ৩ সন্তান ছাড়া পরিবারের আর কেউ বেঁচে নেই। অত্যন্ত আমাদের ভাইরা, আমার মেয়ে, আমার নাতি, আমারই নাতি, আর ভাইরা মেয়ে, পুত্রবধূ, এইসব একবার সব পরিবারেরা একেবারে শেষ হয়ে গেছে, স্পট ডেট। আর এইরকম মরা আমার প্রথম এই লাইফে দেখছে এইরকম মরা। শুক্রবার জানাজা শেষে মোংলা কেন্দ্রীয় কবরস্থানে তাদের সারি সারি করে কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে যায় ১৪টি প্রাণ। ওই দুর্ঘটনায় নিহত কনেপক্ষের ৪ জনের মরদেহ রাতেই খুলনার কয়রায় এবং মাইক্রোবাস চালক নাইমের মরদেহ রামপালের পেরিখালিতে শেষ বিদায় জানানো হয়েছে। এই মর্মান্তিক ট্র্যাজেডিকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে শোক সন্তপ্ত পরিবারের খোঁজ নিয়েছেন এবং তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। যে রাজ্জাক ভাই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন, তার এই পরিবারটি বিএনপির পরিবার। এই পরিবারের যে 11 জন সদস্য মারা গেছে, এতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোংলা উপজেলা পৌরসভা সহ যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই অপূরণীয় ক্ষতি একমাত্র আমাদের রব সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ পূরণ করতে পারবে। আমি আমার অন্তরস্থল থেকে আমি দোয়া করি যেন আমার সৃষ্টিকর্তা, আমার রব এই পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেওয়ার পাশাপাশি এই শোকার্ত পরিবারকে এই শোক কাটিয়ে তাদের যেন আল্লাহ রব্বুল আলামিন বাকি যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা সান্ত্বনা দিবে। তাদের বাসা আমাদের কারণেই, বাচ্চা থেকে মেয়ে, অভিভাবক, প্রত্যেকটি লোক আজকে চলে গেল দুনিয়া থেকে। আমরা কিভাবে এর দিব আমি জানি না। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এই পরিবারের যারা মারা গেছে তাদেরকে রমজানের উসিলায় তাদেরকে যেন বৃহস্ত নসিব করে, এবং দুনিয়ায় যদি কোনো ন্যায় অন্যায় করে থাকে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে বৃহস্ত নসিব করেন, এটাই প্রত্যাশা করি। হাফিজা খানম জুথি, মাই টিভি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তি নির্ভর গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা হয়েছে।
তিনি আরো বলেন, খুব দ্রুত বগুড়ার রেডিও স্টেশনকে পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে দীর্ঘ 17 বছর বগুড়ার যে উন্নয়ন স্থবির হয়ে পড়েছিল সেসব বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। দুপুরে বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। স্থানীয় করতোয়া কনভেনশন সেন্টারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাচ্চা সহ সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের 7 জেলার 51 জন সাংবাদিককে অনুদান ও 46 জন মেধাবী সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি। তারা নির্বিচ্ছিন্নভাবে পাবেন এবং এই সেবা দেওয়ার ক্ষেত্রে অপতথ্যের হাত থেকে তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সে কারণে একদিকে যেমন তথ্যের অবাধ প্রবাহকে নিশ্চিত করা হবে, আর একদিকে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে অপতথ্যের হাত থেকেও তাদেরকে রক্ষা করতে হবে। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, 17 বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই 17 বছরের জঞ্জাল বর্তমান সরকারকে পরিষ্কার করতে হবে। সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াবদা খাল, জকসিন খাল ও মান্দারি খাল পরিদর্শনকালে তিনি সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর পূর্ব উপজেলা বিএনপির সভাপতি মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ সহ অন্যান্যরা। জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে, 17 বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। এবং যেহেতু এখন আমরা নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ সকল ডিপার্টমেন্টের সহিত সমন্বিত করবই। পাশাপাশি যারা দখল করে আছেন, যাদের বিশেষ প্রয়োজন সহযোগিতা করার, সকলের আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই যে একটা দেশপ্রেমিক সরকার হিসাবে জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। আশা করি সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবে। জ্বালানি তেল সংকটে মেহেরপুরের পাম্পগুলোতে মিলছে না পেট্রোল। অকটেন কিছুটা পাওয়া গেল সংগ্রহ করতে হচ্ছে লম্বা লাইনে দাঁড়িয়ে। পাম্পগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাইক চালকদের জন্য অকটেন নির্ধারণ করা হয়েছে 200 টাকার, আর আন্তঃজেলার পরিবহন চালকদের জন্য মিলছে 10 লিটার করে। ফলে বিপাকে পড়েছেন তারা। গন্তব্যস্থলে কিভাবে যাবেন সেটা নিয়েও আছে দুশ্চিন্তা। বিপাকে রয়েছেন বাস, ট্রাক ও প্রাইভেট কার সহ পরিবহন সংশ্লিষ্টরা। কৃষকরা চাষাবাদের জন্য প্রতিদিন পাচ্ছেন 5 থেকে 6 লিটার ডিজেল। এতে চাষ কাজে বাধাগ্রস্ত হচ্ছেন তারা। বলছেন, চাহিদা মতো তেল না পাওয়া গেলে ফসল ঘরে তোলা নিয়ে রয়েছে শঙ্কা। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে দেশব্যাপী জ্বালানি তেল সংকটের মুহূর্তে ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে এসেছে 50 লাখ লিটার তেল। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকলেও অতিরিক্ত মজুদের মাধ্যমে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে সরকারি নির্দেশ মোতাবেক সরবরাহ কমানো হয়। ফলে বিভিন্ন পাম্পে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক আদেশের প্রেক্ষিতে শুক্রবার পার্বতীপুর ডিপো থেকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আগামীকাল শনিবারও সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিপো কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও 5টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে দুবাই, আবুধাবি ও শারজাহ বিমানবন্দর সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা বিমানবন্দর পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা 2টি এয়ারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে একই দিনে মধ্যপ্রাচ্য থেকে আসা 4টি অ্যারাইভাল ও 6টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শারজাহ ও দুবাই রুটের ফ্লাইট ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এ পর্যন্ত গত 28 ফেব্রুয়ারি থেকে মোট 105টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে আজ থেকে। একই সঙ্গে ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রিও শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে আগামী 23 মার্চের ফিরতি যাত্রার টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী 24 মার্চের টিকিট বিক্রি হবে 14 মার্চ, 25 মার্চের টিকিট 15 মার্চ, 26 মার্চের টিকিট 16 মার্চ এবং 27 থেকে 29 মার্চের টিকিট পর্যায়ক্রমে 17 থেকে 19 মার্চ বিক্রি করা হবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, এবারের ঈদে পূর্বাঞ্চলের 16টি ট্রেনের প্রতিদিন প্রায় 8,000-এর বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। তিনি আরও জানান, একজন যাত্রী সর্বোচ্চ 4টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন এবং এসব টিকিট রিফান্ড করা হবে না। ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সবজি, মাছ, মাংস, ডিমসহ প্রায় সব ধরনের পণ্যের দামই এখন চড়া। এতে বাড়তি চাপ পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নতুন আসা গ্রীষ্মকালীন সবজি কাঁকরোল বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় 400 টাকায়। অন্যান্য সবজি বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকার মধ্যে। বড় লেবুর জোড়া বিক্রি হচ্ছে প্রায় 40 টাকায়। ডিমের দামও বেড়েছে। বর্তমানে ডজন প্রতি প্রায় 110 টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও একই চিত্র। গরুর মাংসের দাম কেজিতে প্রায় 50 টাকা বেড়ে এখন প্রায় 1000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি কেজিতে 370 টাকা এবং ব্রয়লার মুরগি প্রায় 240 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় কিছু পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, ঈদকে সামনে রেখে বাজারে পর্যাপ্ত তদারকি না থাকায় দাম অস্থিতিশীল হয়ে পড়েছে। ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে 43 পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে মোহাম্মদ ইদ্রিস আলী। মধুখালী থানার সাব ইন্সপেক্টর মাসুদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাদকের মামলার ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করত। ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোহাম্মদ তাইজুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ আইসিপিতে অভিযান চালিয়ে 231.81 গ্রাম ওজনের 2টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশিকালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইত গ্রামের বাসিন্দা মোহাম্মদ সানি মাইকে আটক করেন। বিজিবি জানায়, আর্চওয়ে মেটাল ডিটেক্টর ধাতব বস্তু শনাক্ত হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করলে তার পায়ুপথ থেকে 2টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরা কারবারিরা নানা কৌশল অবলম্বন করলেও বিজিবি এসব অপতৎপরতা প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মাদারীপুরের কালকেরিতে বিনামূল্যে বিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। দুপুরে কালকিনি পৌরসভার আয়োজনের কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এসপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরফিনের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের আওতায় কালকিনি পৌরসভার মোট 4625টি পরিবারকে 10 কেজি চাল প্রদান করা হয়। রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 2026 উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি মোহাম্মদ মুন্তাসির হাসান খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সহ অন্যান্যরা।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ৭,৫০০ দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আরাবপুরে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ ও জোহান পরিবারের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষ লম্বা লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী গ্রহণ করেন। ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিটি পরিবারে ৮ কেজি চাল, ১ কেজি চিনি ও হাফ কেজি সেমাই পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শহরের বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকায় বসত বাড়িতে যাতায়াতের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডাক্তার সোহরাব হোসেন। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দ্রুত ঘটনাটি তদন্ত করে রাস্তা দখলমুক্ত করা এবং নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের ভূমিকা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের ভূমিকা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডের বিডিএস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC আয়োজনে অনুষ্ঠিত সভায় বরিশালের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবাররা অংশ নেয়। সভায় স্পিড ট্রাস্ট এর হেড অফ মিশন ASM শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক AKM আক্তারুজ্জামান মামুন। বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিরেন পণ্ডিত, জেলা ফোকাল পয়েন্ট শুভঙ্কর চক্রবর্তী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সবার জন্য সুস্থ কিডনি, মানুষের যত্নে বাঁচাও ধরনী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। গতকাল দিনব্যাপী নানা কর্মসূচি দিবসটি উদযাপন উপলক্ষে ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের ঘাটাইল শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ করা হয়। অধ্যাপক ডক্টর M.A. সামাদ সভাপতিত্বের র্যালিটি বাসস্ট্যান্ড এলাকায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের সামনে সমাবেশ করে। র্যালিতে ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের মেডিকেল অফিসার সহ প্রশাসনিক কর্মকর্তারা ও সচেতনতামূলক সুশীল সমাজের মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মহিব বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারছে, তবে ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা মন খুলে লিখতে পারেনি। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি সব কথা বলেন। মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিস আশরাফ সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে দিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে সঞ্চক ফাউন্ডেশনের উপহার বিতরণ করা হয়। সে সময় সংগঠনটির জেলা কোঅর্ডিনেটর মুন্সি মোহাম্মদ আবু হাসান, উপদেষ্টা KM সালহে, শাহানুর আলম, কাজী আলী আহমেদ লিকু, জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসমতারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ঈদ উপহার হিসেবে ওই বৃদ্ধাশ্রমে 24 জন মাকে নতুন শাড়ি উপহার দেওয়া হয়। এছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের জন্য হরিণাকুণ্ডর 2টি মাদ্রাসায় সেলাই মেশিন দেওয়া হয়।
শরীয়তপুরের মনোহর বাজারে দক্ষিণ মধ্যপাড়ায় অনুষ্ঠিত হয়েছে 7 দিনব্যাপী শ্রী শ্রী তারা ব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান। বিশ্ব শান্তি ও সর্বজীবের কল্যাণ কামনায় আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মন্দিরটির ৭৮তম বার্ষিক আয়োজন। শ্রী শ্রী হরি ঠাকুর মন্দিরের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুমার দাস। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, সহসভাপতি নীলরতন দাস এবং কমল কুমার সাহা। 7 দিনব্যাপী এই মহানাম যজ্ঞে অনুষ্ঠানে উপলক্ষে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ভক্তদের উপস্থিতিতে পুরো মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশ। আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্ট পরিচালিত তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা তাঁতি দলের সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ঢাকা জেলা শাখার আয়োজনে সংগঠনটির সভাপতি জাকির হোসাইন এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করেন একটি মহল পরিকল্পিতভাবে তাদের জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানান। টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি মোহাম্মদ আজিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইরফান উদ্দিন। আর উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগরপুর প্রেস ক্লাব ও বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান মিজান ও মোহাম্মদ ফরিদ হোসেন মামুন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়া সহ সংগঠনের সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে স্থানীয় উপজেলার সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মুন্সি ও পরিচালক মোহাম্মদ সেলিম মুন্সি সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। খুলনা সহ সারা দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, হত্যা, মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর এবং সম্পদ দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি বিজয় কুমার ঘোষ, খুলনা মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে ও জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ড, সাংগঠনিক সম্পাদক রতন কুমার দেবনাথ সহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা খুলনা অঞ্চল সহ সারা দেশের সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর, হত্যা, ধর্ষণ ও জমিজমা সম্পদ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানান। একই সাথে বিনা বিচারে ও মিথ্যা মামলায় আটক চিন্ময় প্রভুর মুক্তির দাবি করেন।